নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব 104, 5 ও 6। আমি রুহানিকে থাপ্পড় মেরে গালিগালাজ করতে লাগলাম। রুহানি তাতে কিছু আসে গেল না। ওর শুধু কথা ছিল আমার তোমাকেই লাগবে। আমি বুঝেছি এই পাগলকে বুঝিয়ে কোনো লাভ হবে না, কারণ রুহানি ওর বাবার মতন পাগল হয়েছে। ড্রাগস নিতে নিতে নিজেদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। যা করার আমাকে করতে হবে। আমার বন্ধু রফিককে কল দিয়ে সব কিছু বললাম। যা করা তাড়াতাড়ি করতে হবে আমাদের। আমি বেলি ফুলকে নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যাব খুব শীঘ্রই। কেটে গেল 2-3 দিন। আমি অনেকটা সুস্থ হয়ে উঠলাম। বেলি ফুলের সাথে ফোনে কথা বলতাম দিনরাত। অসুস্থ থাকার কারণে বাড়ি থেকে বের হতে দিত না আব্বা। ওই দিন বেলি ফুলের টেস্ট পরীক্ষা ছিল। আমাকে বলছিল পরীক্ষা শেষ হলে কল দিবে। আধা ঘন্টার ভেতরে বেলি ফুল কল দেয়। আমি কল রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। বেলি ফুল হাউমাউ করে কেঁদে ওঠে। আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কান্না করছো কেন? বেলি ফুল আমাকে বলল, বখাটে ছেলেরা কলেজের মাঠে ওকে ঘেরাও করে ইপটিজিং করছে, ওড়না ধরে টানাটানি করছে সবার সামনে। আমার মাথার রক্ত উঠে গেল। আমি কল কেটে দিয়ে বাড়ি থেকে বের হতে যাব, তখন আব্বা ডাক দিয়ে বলল, অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছ? আব্বাকে বললাম জরুরি কাজ আছে। বলেই বেরিয়ে গেলাম। আমি বন্ধুদের নিয়ে কলেজে যেতে যেতে বখাটে ছেলেগুলো চলে যায়। মাঠের এক কোণায় বসে বেলিফুল কান্না করছিল। আমি বেলিফুলকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ওই ছেলেদের আস্তানায় গেলাম। ওখানে গিয়ে আমি ছেলেগুলোকে উড়াধুরা মারতে শুরু করি। আমার বন্ধুরাও মারতে থাকে। এক পর্যায়ে বখাটে ছেলেদের ভেতরের একজন বেলিফুলকে নিয়ে বাজে কথা বলে। আমি প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে ওকে শ্যুট করে দেই। ওদের ভেতরের অন্য একজন আমাকে ছুরি দিয়ে আঘাত করে। আমি ওকেও মেরে ফেলি। বেলি ফুলের জন্য ওই দিন আমি 6টা খুন করছিলাম। প্রথম খুন করেছিলাম ওর দাদাকে, আর ওই দিন খুন করেছিলাম 6টা ছেলেকে। মোট 7টা খুন করেছিলাম বেলি ফুলের জন্য। সজল অধীর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, তারপর কি হলো? সেখান থেকে আমি বেলি ফুলের বাড়িতে গেলাম। তোমার নানিকে আর বেলি ফুলকে বললাম রাত 8টায় নদীর কাছে আসতে। আসার সময় কেউ জানি না দেখে। আমার বন্ধু রফিক ওখানে অপেক্ষা করবে নৌকা নিয়ে। নৌকায় কাজী সাহেবও থাকবে। নৌকায় বসে আমাদের বিয়ে হবে। তারপরে পালাবো আজ রাতেই। সব কিছুই ঠিকঠাক ছিল। রাতে আমি বাড়ি থেকে কিছু টাকা, আমার পাসপোর্ট, সাথে বন্দুক, প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলাম। কিছু দূর যেতেই দেখি আমার চাচা বাবা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আব্বা, কোথায় যাচ্ছিস তুই? বাদশা, বন্ধুদের সাথে আড্ডা দিতে। আব্বা, তোর ব্যাগের ভেতরে কি আছে? বাদশা, তেমন কিছু না, কয়েকটা কাপড় চোপড় আছে, বন্ধুদের সাথে নদীতে ডুবাবো তাই। আমার চাচা দুজন ছেলেকে বলল, ওকে নিয়ে আয়। ওরা রফিকের লাশ নিয়ে এসে আমার সামনে রাখলো। আমি মাটিতে বসে রফিককে ডাকতে শুরু করলাম, কিন্তু ওরা রফিকের গলা কেটে ফেলেছে। রফিকের গলা থেকে গড়গড় করে এখনো তাজা রক্ত বের হচ্ছে। আমি কোমর থেকে বন্দুক বের করে চাচার মাথায় ঠেকিয়ে ধরলাম। আমি জিজ্ঞেস করলাম, রফিককে কেন মারা হয়েছে? আব্বা বলল, তোর চাচার মাথা থেকে বন্দুক সরা, তারপর বলছি। আমি বললাম, আগে বলেন রফিককে কেন মেরেছেন, না হলে আমি চাচাকে মেরে ফেলবো। আব্বা বলল, আজকে তোরা 6টা ছেলেকে মেরে ফেলেছিস কোনো এক মেয়ের জন্য। তোর চাচা রফিককে ডেকে এনে জিজ্ঞেস করলো মেয়েটাকে, কিন্তু মাগের পোলা কোনো মতেই স্বীকার করলো না। মেয়েটার নামও বলল না। ওর চোখের সামনে ওর বোনকে তোর চাচা ধর্ষণ করেছে, তারপরও নাম বলে নাই, তাই ওকে মেরে ফেলেছি। মেয়েটার নাম বললে আর ওকে মারতাম না। ওর বোনকেও ধর্ষণ করতো না। রফিকের 8 বছরের বোনকে নির্যাতন করছে। এই কথা শোনার পরেই আমি চাচার মাথায় গুলি করে দেই। চাচা মাটিতে লুটিয়ে পড়ে। আব্বার দিকে বন্দুক তাক করে বললাম, এরকম বাপ থাকার থেকে না থাকাই ভালো। আব্বা বুকেও বন্দুক চালিয়ে দেয়। আব্বাও মাটিতে লুটিয়ে পড়ে। আমি রফিকের লাশটাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকি। ছোটবেলা থেকে রফিক ছিল আমার পাশে, যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। রফিকের আমার থেকে কোনো চাওয়া পাওয়া ছিল না, শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছে। ভালোবাসার বিনিময়ে রফিক কি পেল? মৃত্যু। নিজের চোখে ছোট বোনকে নির্যাতন হতে দেখলো। তারপরেও বেলিফুলের নাম বলে নাই। বেলিফুলের কথা মনে হতে দৌড়ে নদীর পাড়ে যাওয়া দিলাম। ছোট চাচা আর মোস্তফা ভাই আমার পেছন থেকে মাথায় আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার যখন জ্ঞান ফেরে নিজেকে অন্ধকার রুমে পাই। কিছুক্ষণ পরে দরজা খুলে মোস্তফা ভাই আসে। মোস্তফা ভাই আমার পাশে বসলো। আমি মোস্তফা ভাইকে বললাম, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? মোস্তফা, আমি তোকে এখানে নিয়ে না আসলে নদীর পাড়ে তুই গেলেই তোকে মেরে ফেলতো, সাথে তোর বেলি ফুলকেও মারতো।
বাদশা, ভাইজান বেলি ফুল কোথায়? ও ঠিক আছে তো? ওর কিছু হয় নাই তো? ও কি এখনো নদীর পাড়ে অপেক্ষা করছে? আমার এখনই যেতে হবে ওর কাছে। বলেই আমি উঠতে গেলাম। মোস্তফা, ও ঠিক আছে, ওর বাড়িতে আছে। বাদশা, তুমি কিভাবে জানলে বেলি ফুলের কথা ভাইজান? ওরে সত্যি তুমি কিছু করো নাই তো? ওর কোনো ক্ষতি করো নাই তো? মোস্তফা, ওই মেয়ের কোনো ক্ষতি করার হলে অনেক আগেই করতাম। আব্বা চাচা কিছু না জানলেও আমি সব কিছুই জানতাম। তুই যখন ওর দাদাকে মেরেছিলি সেদিনই আমার দলের ছেলেরা আমাকে জানায়। আমি ভেবেছি তোর এখন মজা করার বয়স। রক্ত গরম মেয়ে মানুষের প্রতি তোর আগ্রহ থাকতেই পারে। তখন আমি আর এই বিষয় নিয়ে এত ঘাটাঘাটি করি নাই। কাল যখন তুই ওর জন্য 6টা ছেলেকে খুন করেছিস, তখন বুঝেছি তুই ওই মেয়ের প্রতি অনেক দুর্বল। জানতে পারলাম তুই ওই মেয়েকে নিয়ে রাতে পালাবি, মেয়ের পাসপোর্টও বানিয়েছিস। আমি রফিকের কাছে পৌঁছানোর আগে আব্বার চাচা ওর কাছে পৌঁছে যায়। আমি দরজার বাইরে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম, কিন্তু ভেতরে গিয়ে কিছু বলার আমার সাহস হয়ে ওঠেনি। রফিকের ছোট বোনটাকে যখন চাচা ধর্ষণ করছিল, তখন আমার পুরো শরীর ঘিন ঘিন করছিল, কিন্তু আমি অসহায় ছিলাম, আমার কিছুই করার ছিল না। যখন রফিককে মারার জন্য ছুরি বের করছিল, তখন আমি রুমের ভেতরে প্রবেশ করে রফিকের কাছে অনুরোধ করেছিলাম বেলি ফুলের নাম বলে দিতে, কিন্তু রফিক মৃত্যুর মুখে দাঁড়িয়ে কি বলেছিল জানিস? রফিক বলেছিল, আমার বোনকে নির্যাতন করেছে, আমাকে মেরে ফেললেও আমি কখনোই আমার বন্ধুর সাথে বেইমানি করব না। আমি যদি জীবন বাঁচানোর জন্য ওই মেয়ের নাম বলে দিই, আল্লাহ তাআলাও আমাকে মাফ করবে না। মরতে তো হবে একদিন, হয়তো আজ মরবো। আমার মৃত্যুর পরে আমার বন্ধু বাদশাকে বলে দিয়েন, ও যেন নিজেকে বাঁচিয়ে রাখে, আমাদের সাথে যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দেয়। ওর জানি লক্ষ্য ঠিক থাকে, এই জানোয়ারদের শাস্তি দেয় তখন। চাচা ওর গলায় ছুরি চালিয়ে দিয়েছে। বাদশাহ, ভাইজান তুমি কি পারতা না রফিককে আর ওর বোনকে বাঁচাতে? তোমার হাতে তো ক্ষমতা ছিল। তোমার তো ক্ষমতা, লোকজন, কোনো কিছুর অভাব ছিল না। তুমি এলাকার মেম্বার, তোমার কথাই তো হাজারো ছেলে দাঁড়িয়ে যেত। মোস্তফা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, বাদশা, তোর হাতে তো ক্ষমতা কম ছিল না, তুই তো রফিককে বাঁচাতে পারলি না। প্রচারিত কথা আছে কি জানিস? বাবারও বাবা থাকে। আমি তুই আমরা সবাই হচ্ছি কারো না কারো ক্ষমতার ফাড়ে ফেসে আছি। মেজো চাচার উপরে আব্বা কথা বলতে পারতো না, আব্বার উপরে আমি কথা বলতে পারতাম না। তুই যেমন কারো ওপর কথা বলতে পারতি না। এই পাপের জগতের শেষ পরিণতি হচ্ছে কি জানিস? মৃত্যু। জঘন্যভাবে, নির্মমভাবে কেউ আমাদেরকেও মেরে ফেলবে। তুই যদি ওই মেয়েকে নিয়ে আজ পালিয়ে যেতি, মাঝ রাস্তায় তোদেরকে মেরে ফেলতো। চাচার লোকেরা নয়তো বিরোধী দলের পার্টিরা, যাদের ছেলেদেরকে তুই মেরেছিস, তোর চোখের সামনে ওই মেয়ের ইজ্জতহানি হতো। বর্ডারে সব চাচার ছেলেরা দাঁড়িয়ে আছে, বিরোধী পার্টির ছেলেরাও আছে। ওকে নিয়ে তুই বাংলাদেশ থেকে পালাতে পারতি না, কোথাও গিয়ে ওকে নিয়ে শান্তিতে বাঁচতে পারতি না। কারণ তুই পাপের জগতে জড়িয়ে আছিস। এই জগতে যারাই জড়িত হয়েছে তাদের মৃত্যু ছাড়া মুক্তি নেই। যেমন আব্বাকে আর চাচাকে তুই নিজের হাতে মেরে ফেলেছিস। তুই কি ভেবেছিস তাদের মেরে ফেলাতে এই জঘন্য খেলা শেষ? এখনো কোনো কিছুই শেষ হয়নি। তুই তো মাত্র 2টা জানোয়ারকে মেরেছিস। পাপের জগতে রয়েছে লাখো জানোয়ার। তোকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিলাম। তুই যদি চাস ওই মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারিস, আমি তোকে বাধা দেব না। কিন্তু তুই মাথায় রাখিস, তুই কি ওই মেয়ের পুরোপুরি সেফটি দিতে পারবি? তোর কারণে ওর কোনো ক্ষতি হবে না তো? এই গ্যারান্টি দিতে পারবি? ভালোবাসলে যে পেতে হবে তার কোনো কথা নেই। সারা জীবন অপূর্ণতার ব্যথা নিয়ে ঘুরে বেড়াবি, কিন্তু তারপরও দিন শেষে শান্তি পাবি যে তোর প্রিয় মানুষটা বেঁচে আছে, সুন্দর মতো জীবনযাপন করছে। তোর কারণে ওর কোনো ক্ষতি হয়নি। বাদশা, ভাইজান বেলিফুল ঠিক আছে তো? মোস্তফা, ওর মা আর ও ভোর 4টা পর্যন্ত তোর জন্য অপেক্ষা করছিল। আমি একটা ছেলেকে দিয়ে বলিয়েছি তুই ওকে বিয়ে করবি না, ওদের বাড়ি ফিরে যেতে। বাদশা, ভাইজান তুমি এই কাজ কেন করলা? এরকম জীবনে চেয়েও দুজনে একসাথে মৃত্যুবরণ করা অনেক ভালো। মোস্তফা, এই দুনিয়ায় যত পাপ করেছিস, হয়তো হাসরের ময়দানে আল্লাহ তোকে মাফও করে দিতে পারে। যদি তোরা দুজন আত্মহত্যা করিস, এই দুনিয়াতে দুজন দুজনকে পাইলি না, ওই দুনিয়ায়ও দুজন দুজনকে পাবি না। তুই মন থেকে ওকে ভালোবেসেছিস, বেহেশতে ওকে স্ত্রী হিসেবে পেতেও পারিস। এই সুযোগটাও তুই হাতছাড়া করে দিতে চাস? সিদ্ধান্ত তোর হাতে, বলেই চলে গেল। কেটে গেল অনেক দিন, আমি আমার বেলি ফুলের সাথে দেখা করি নাই। আব্বাকে ও চাচাকে মার্ডার করা হয়েছে। বিপরীত দলের পার্টি আমাদের ক্ষমতা হাতে নেওয়ার জন্য এই কাজ করেছে। পত্রিকায়, নিউজ ফিডে, রেডিওতে 24 ঘন্টা শুধু এই নিউজ দেখানো হচ্ছে।
মোস্তফা ভাই মিডিয়ার সামনে কান্না করে বিপরীত দলের উপরে সবকিছু চাপিয়ে দিল। সরকারের জনগণের সিম্প্যাথি পেতে শুরু করলো। মোস্তফা ভাই এমপির পদ পেল, আমাকে চেয়ারম্যান বানিয়ে দেওয়া হলো। সজল হাসালেন, চেয়ারম্যান সাহেব, আপনার সব কথাই মানলাম, তাহলে রুহানি খানকে বিয়ে করলেন কেন? তখন তো আর রুহানি খানের বাবা বেঁচে ছিল না। আপনার 5টা সন্তান, 4 মেয়ে 1 ছেলে। আপনি এতই যদি আম্মাজানকে ভালোবাসতেন তাহলে আর সংসার করতে পারতেন না। বাদশাহ, আমি রুহানিকে বিয়ে করিনি। ইসরাত হওয়ার আগে আমি রুহানিকে বিয়ে করেছি। সজল, হোয়াট আর ইউ সেইং? বাদশাহ, অপেক্ষা করো, এই বিষয়ে কথা বলবো। আমি আর মোস্তফা ভাই মিলে পাপের জগতে রাজত্ব করতে শুরু করলাম। মোস্তফা ভাই ছিল খুবই চতুর। সে নিজের মেধা ও দক্ষতা দিয়ে গড়ে তুলেছিল তার বিশাল পাপের রাজত্ব। অন্ধকার জগতের সাথে নিজেকে আরও মিশিয়ে ফেললাম। সন্ধ্যা হলেই রফিকের বাড়ির ছাদে গিয়ে বসে বসে নেশা করতাম আর বেলিফুলকে দেখতাম। বেলিফুল দিনরাত পুকুর ঘাটটায় বসে থাকতো, হয়তো আমার অপেক্ষা করতে থাকতো। বেলিফুলের বাড়ি থেকে কিছুটা দূরে ছিল রফিকের বাড়ি। দুজন মানুষ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আর বেলিফুল সেদিন যদি রফিক বেলিফুলের কথা বলে দিত, হয়তো সেদিন রফিক বেঁচে যেত, ওর বোনও নির্যাতন হতো না। কিন্তু রফিক বেলিফুলকে বাঁচাতে গিয়ে নিজের জীবন হারিয়েছে। অনেক রাত এমনও গিয়েছে আমি মদ খেয়ে রফিকের কবরের উপরে শুয়েছিলাম আর রফিককে ডাকছিলাম, তুই ফিরে আয়, তোকে ছাড়া বন্ধু মহলে আড্ডা জমে না। শালা রফিক ছিল বেঈমান। ওর কবরে গিয়ে যতই ডাকাডাকি করতাম, আমার ডাকে সাড়া দিত না। হয়তো আমার উপরে খুব অভিমান জমিয়ে রেখেছে। সেদিন আমি কেন গেলাম না ওকে বাঁচাতে। কেটে যায় বেশ কিছুদিন। বেলিফুল কলেজে যাওয়া বন্ধ করে দেয়, কারো সাথে কথা বলতো না। দিন দিন মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছিল। গ্রামের ভেতরে মা আর মেয়ে একা থাকতো, ওদের উপরে অনেক মানুষের টার্গেট পড়ে যায়। 24 ঘন্টা বেলিফুলদের বাড়ি পাহারা দিত আমার ছেলেরা। বেলিফুলের উপরে নজর রাখতো। বেলিফুলের সেকেন্ডের খবরও আমার কানে চলে আসতো। রফিকের ছোট বোনটা রুকুর কাছে সব সময় বেলিফুল যেত। মাঝে মাঝে আমি ছাদে থাকতাম, ওরা নিচে বসে কথা বলতো। রুকু কখনোই বলতো না আমি ছাদে আছি। বেলিফুলের কান্নার আওয়াজে আমার বুকের ভেতর চুরমার হয়ে যেত। রুকুর কাছে অভিযোগ করতো আমাকে নিয়ে। আমার মনে অনেকবার এসেছিল সব কিছু বাদ দিয়ে আমি বেলিফুলকে আঁকড়ে ধরি। তখনই রফিকের গলা কাটা লাশ আমার চোখের সামনে ভাসতো। বেলিফুলকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। ওর সাথে কেউ কিছু করলে তা আমি মেনে নিতে পারবো না। আমি কখনোই বেলিফুলের সামনে যেতাম না, কারণ ওর সামনে গেলে আমি দুর্বল হয়ে পড়তাম, নিজেকে আর শক্ত রাখতে পারতাম না। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আমি বেলিফুলকে দূর থেকে দেখতাম। বেলিফুলও হার মানে নাই, আমার জন্য অপেক্ষা করতে থাকে। কতবার যে আমার পরিষদ অফিসে এসেছে আমাকে দেখার জন্য, কিন্তু ও আসার আগেই আমি বেরিয়ে চলে যেতাম। ওর মুখোমুখি হওয়ার শক্তি আমার ছিল না। বেলিফুলকে নিয়ে গ্রামের মহিলারা সমালোচনা করত, বয়স তো কম হলো না, বাপ মরা মেয়েটাকে এখনো বিয়ে দিচ্ছ না কেন? বেলিফুল দেখতে অনেক সুন্দর ছিল। 2 দিন পর পরই ঘটক বিয়ের প্রস্তাব নিয়ে আসতো। বেলিফুল কোনো মতেই বিয়ে করতে রাজি হতো না। ওর এক কথা ছিল, আমি ছাড়া ও অন্য কাউকে বিয়ে করবে না। তোমার নানি আর বেলিফুলের ভরণ পোষণের খরচ আমি চালাতাম। রাতের অন্ধকারে তোমার নানির সাথে দেখা করে টাকা দিয়ে আসতাম। তোমার নানিকে আমি সবকিছু বুঝিয়ে বলেছিলাম আর বেলিফুলকে বলতে মানা করেছিলাম। তোমার নানি একদিন আমাকে বলতে থাকে, বেলিফুলকে বিয়ে দিতে হবে, এরকম আর কয়দিন মেয়েকে ঘরে রাখবো? বেলিও তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে চাচ্ছে না। তুমি যখন ওকে বিয়ে করবে না, ভালো একটা ছেলে খুঁজে দাও। আমি বললাম, আমার ভালোবাসার কসম দিলে বেলিফুল বিয়েতে রাজি হবে। গ্রামের ভেতরে ভদ্র আর ভালো ছেলে একজনই আছে, সে হচ্ছে চৌধুরী বাড়ির বড় ছেলে ইলহাম। ওর সাথে আমি বেলিফুলের বিয়ে দেব, ওর কাছে বেলিফুল নিরাপদ থাকবে। তোমার নানিকে যখন এসব কথা বলছিলাম, আমার বুক কাঁপছিল, আমার রুহু বের হয়ে যাওয়ার কায়দা হয়ে গিয়েছিল। আমার পবিত্র বেলি ফুলকে অন্য কেউ স্পর্শ করবে, অন্য কারো ঘরের বউ হয়ে যাবে, এই দৃশ্য আমি কিভাবে দেখব? ওই দিন সারা রাত রফিকের কবরের পাশে বসে মদ খেতে থাকি আর রফিকের কাছে সব কিছু বলতে শুরু করি। আমি কেমনি রফিক ওকে অন্য কারো বউ হতে দেখব? রফিক, তুইও ছেড়ে চলে গেলি, বেলি ফুল আমাকে ছেড়ে চলে যাবে, আমি কি নিয়ে বাঁচবো? ও আমার বেলি ফুল।